আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইন্সট্রাক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজ আমি সিভিল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চ্যাপ্টার 3 ও 4 এর বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল এবং পাইলের বিশেষ বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 প্রথমে থাকছে আমাদের ভারবহন ক্ষমতা কাকে বলে। ভারবহন ক্ষমতা হলো মাটি প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে ভারবহন ক্ষমতা বলা হয়। এবং এক্ষেত্রে আমি বলতে পারি ফুটিং এর উপর থেকে যে পরিমাণ ভার প্রয়োগ করবে ঠিক বিপরীত দিক থেকে মাটি কিন্তু সম পরিমাণ রিয়াকশন দিবে, তাই না? সেটাকে আমরা ভারবহন ক্ষমতা বলছি। এটার সূত্র হলো Q = W/L A, অর্থাৎ টোটাল লোডটাকে টোটাল এরিয়া দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা একক ক্ষেত্রফলের উপর ওজনটা পেয়ে থাকি, তাকে কিউ বা ভার বহন ক্ষমতা বলে। যেহেতু আমরা টোটাল লোডটাকে এবার আমরা আসি মাটিতে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ চরম ভার বহন করা হয় করতে সক্ষম তাকে চরম ভার বহন ক্ষমতা বলে। তাহলে চরম ভার আমি কোনটাকে বলবো? যেটি বসন ও শেয়ার, বসে যাওয়া অথবা শেয়ার ফেলার হওয়ার পূর্ব পর্যন্ত যতটুকু লোড বহন করতে পারছে সেটাকে আমি বলবো চরম ভার বহন ক্ষমতা। এক্ষেত্রে একই, যে চরম লোড ভাগ চরম ক্ষেত্রফল অর্থাৎ চরম ভার বহন ক্ষমতা পাওয়া যাবে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, এবার আসি মাটির ভারবহন ক্ষমতা নিরূপণে আমরা তার জাগির সূত্র বিবেচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তার জাগি মাটির উপরে ফুটিংটা নির্দিষ্ট গভীরতা অর্থাৎ DF গভীরতায় বসিয়েছিলেন এবং ফুটিং এর প্রস্থ বিবেচনা করা হয়েছিল B, আর ফুটিংটা যে মাটির উপর বসানো হয়েছে ফুটিং এর প্রস্থ বরাবর নিচে যে ত্রিভুজ আকৃতির প্রথম যে এরিয়া ফুটিং এর নিচে যে ত্রিভুজ আকৃতির ওয়েস্টটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো জোন 1 বা অ্যাক্টিভ জোন, এবং দ্বিতীয় যেটি তৈরি হয়েছে লগারিদমিক স্ফেরিক্যাল শেপ, এটাকে আমি দ্বিতীয় জোনটাকে বলছি রেডিয়াল শেয়ার জোন বা প্লাস্টিক ইকুইলিব্রিয়াম জোন, এবং একেবারে শেষে 3 নম্বর যে জোনটি আমরা দেখতে পাচ্ছি তাকে বলি পজিটিভ জোন। তবে মনে রাখতে হবে দ্বিতীয় এবং তৃতীয় জোনটা মিলে আমরা তাকে শেয়ার জোন বলছি। বিশেষ করে জানার ব্যাপার হলো এই যে অ্যাক্টিভ জোনটিকে অ্যাক্টিভ নাম দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো এটি কিন্তু ফুটিং এর ন্যায় আচরণ করে। তার থেকে ভারবহন ক্ষমতার সমীকরণটা হলো ultimate bearing capacity is equal to QU equal to CNC plus gamma DFNQ plus 0.5 gamma BN gamma। তোমরা বিশেষ করে লক্ষ্য করো, আমরা যদি ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো চিন্তা করি প্রায় সব অক্ষরগুলোই চিনি, শুধুমাত্র ইংরেজিতে এই অক্ষরটি নেই। এটি কিন্তু গ্রিক একটি অক্ষর যার নাম হলো গামা। এখানে সি বলতে আমরা কোহেশনকে বোঝানো হয়েছে, গামা বলতে মাটির একক ওজন, এবং সিএনসি অর্থাৎ টার্জেগীয় যে কোএফিসিয়েন্ট এটাকে বলা হবে কোহেশন ফ্যাক্টর, এটাকে বলা হবে সারচার্জ ফ্যাক্টর, এবং এটাকে বলা হবে ইউনিট ওয়েট ফ্যাক্টর।
এবার আসি কোহেশন ফ্যাক্টর যখন আমরা নির্ণয় করব, সেটির সূত্র হলো কিউ এন কিউ মাইনাস ওয়ান ইন্টু কট 5 এবং এন কিউ যখন বের করব তখন এ স্কোয়ার ইন্টু 0.7 পাই মাইনাস 5/2 tan 5 by 2 cos স্কোয়ার 45 প্লাস 5/2 এবং এন গামা যখন নির্ণয় করব 0.5 tan 5 কে পি গামা বাই cos স্কোয়ার 5 মাইনাস 1। এখানে 5 বলতে অ্যাঙ্গেল অফ ট্রিপল, আমরা লক্ষ্য করি প্রত্যেকটিতে কিন্তু 5 এর প্রয়োজন হয়েছে। তাহলে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স 5 হলো অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স এবং কেপি বলতে কেপি পি গামা ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ পজিটিভ আর্থ প্রেসার। যদিও সূত্রটা দেখতে বেশ জটিল মনে হচ্ছে, মনে করছো যে এটা কিভাবে মুখস্থ রাখবো বা কিছু, এটা আমাদের এই মানগুলো কোএফিসিয়েন্টের মানগুলো বের করতে কিন্তু এই সূত্র প্রয়োগ করার প্রয়োজন হয় না। আমাদের টেবিল আছে, আমরা টেবিল থেকে মানগুলো নিয়ে নিলেই হবে। তার জায়গায় ভারবহন ক্ষমতা নিরূপণের কিছু ধারণা থাকতে হবে। সেটি হলো যখন স্ট্রিপ ফুটিং বা ধারাবাহিক ফুটিং বলা হবে, তখন তোমাকে মনে রাখতে হবে যে এই ফুটিংটা কোনো একটি ওয়ালের নিচে, অর্থাৎ যার প্রস্থটা নির্দিষ্ট এবং দৈর্ঘ্যটা অনির্দিষ্টই বলবো, কারণ হতে পারে 1 মিটার, 5 মিটার, 7 মিটার, সেটা আমার বিবেচনায় আনবো না। আমরা এর প্রস্থটা দিয়েই একক দৈর্ঘ্য নিয়ে কাজ করব, তখন তাকে আমরা স্ট্রিপ ফুটিং বা ধারাবাহিক ফুটিং বলবো। এবং এক্ষেত্রে আমি বিবেচনায় আনবো গভীর ফুটিং যদি বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই ডিএফ অর্থাৎ জিএল থেকে বৃত্তির গভীরতা পর্যন্ত সর্বোচ্চ গভীরতাটা তার প্রস্থের সমান অথবা কম হবে অগভীর বৃত্তির ক্ষেত্রে। আর ফুটিং এর তলা অমসৃণ হবে, অর্থাৎ কিছুটা রাফ হবে, সে মাটির সাথে ঘর্ষণ করতে পারবে, খাড়া ভাবে লোড পতিত হবে এবং সমভাবে বিস্তৃত হবে এবং কুলম্ব মোহরের সূত্র মেনে চলবে। তাহলে আমরা যে ফুটিং গুলো নিয়ে তার ভারবহন ক্ষমতা নির্ণয় করব, তাহলে ফুটিং এর বিভিন্ন শেপ গুলো সম্পর্কে জানতে হবে, তাই না? সেই শেপ গুলো হচ্ছে স্ট্রিপ ফুটিং, এটা কিন্তু আমাদের মানে সবচেয়ে কম মনে থাকে, এর জন্য এটা আমি আবারও বলছি যে স্ট্রিপ ফুটিং বললে বুঝে নিতে হবে যে এটি কোনো ওয়ালের নিচে আছে, অর্থাৎ তার প্রস্থ বিটাই আমার বিবেচ্য বিষয় এবং দৈর্ঘ্য যাই হোক না কেন আমি একক দৈর্ঘ্য বা 1 মিটার দৈর্ঘ্য বিবেচনা করে হিসাবটা করে ফেলবো, তাহলে প্রতি মিটারে একই পরিমাণ রেজাল্ট ধরে নিতে পারবো। আচ্ছা, আর স্কয়ার ফুটিং আমরা যেহেতু স্কয়ার শেপ শুনেছি বা বর্গাকার আকৃতি আমরা চিনি, তাহলে স্কয়ার ফুটিং আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এবং প্রস্থ একই। এবং আয়তাকার বা রেক্ট্যাঙ্গেল শেপ বলতে আমরা বুঝি একটি পার্শ্ব দীর্ঘ এবং একটি পার্শ্ব তুলনামূলকভাবে হ্রাস বা ছোট হয়ে থাকে। তাহলে এখানে B1 এবং B2 দুটি ডাইমেনশন দেখানো হয়েছে। এবং সার্কুলার ফুটিং বা বৃত্তাকার ফুটিং এর ক্ষেত্রে, এক্ষেত্রে যখন আমি সূত্র করব সেক্ষেত্রে ডি বা পাই, ডি বা আর অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধ ব্যবহার না করে সরাসরি আমি বি হিসাবে তার ডিটাকে বোঝানো হয়েছে। তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ডি ব্যবহার করছি। এক্ষেত্রে লক্ষ্য করো যখন বর্গাকার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বি নিয়েছি এবং বৃত্তাকার ক্ষেত্রে যখন দৈর্ঘ্য এবং প্রস্থ বি নিয়েছি, তাহলে বর্গাকারের ক্ষেত্রে টোটাল ক্ষেত্রফল বেশি নাকি বৃত্তাকার ক্ষেত্রে টোটাল এরিয়াটা বেশি? আমি আবার বলছি তোমাদের জন্য, এটা যারা আমার ভিউয়ার আছো তাদের জন্য প্রশ্নটা আমি আবারও করছি, তোমরা প্রশ্ন উত্তর লিখে রাখো, আমি দেখছি। সেটা হলো আমার বৃত্তাকার ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ বি, স্বভাবতই এর ক্ষেত্রফল হলো বি স্কয়ার, এবং সার্কুলার ফুটিং এর ক্ষেত্রে এর দৈর্ঘ্য এবং প্রস্থ বি, কারণ হলো এদিকেও তার ব্যাস বি, এদিকেও তার ব্যাস বি, কিন্তু এর ক্ষেত্রফল হলো পাই ডি স্কয়ার বাই 4, অর্থাৎ পাই বি স্কয়ার বাই 4, তাই না? তাহলে তোমাকে বলতে হবে টোটাল এরিয়া বর্গাকার ফুটিং এ বেশি নাকি
সার্কুলার ফুটিং এ বেশি। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়। আজকে আমি পড়ার মধ্যে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা এটার অ্যান্সার করো। আমি পরবর্তীতে এগিয়ে যাচ্ছি। ফ্রিকশনাল কোহেসিভ সয়েলের জন্য সেক্ষেত্রে আমরা C5 সয়েল বলবো। আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটিকে কখনো ছোট হাতের কিউ ইউ অথবা ছোট হাতের কিউ এফ দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমরা আসি স্টিপ বা ধারাবাহিক ফুটিং এর ক্ষেত্রে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি আমরা সূত্র লিখব সিএনসি প্লাস গামা ডিএফএনকিউ প্লাস 0.5 গামা বি এন গামা। এটি ছিল কিন্তু একেবারে আমাদের প্রধান এবং প্রথম সূত্র। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অন্যগুলোকে কিছুটা কম্পেয়ার করে কম বেশি করে লিখতে পারবো। তাহলে স্ট্রিপ ফুটিংটা আমরা মেইন ধরে নিব। এরপর যখন আয়তাকার ফুটিং আসছে তার সাথে আমরা সিএনসির সাথে অতিরিক্ত আমরা গুণ দিব 1 প্লাস 0.3 বি বাই এল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ রেশিও 30% প্লাস 1 গুণ দেব। এবং লক্ষ্য করি স্ট্রিপ ফুটিং এর দৈর্ঘ্য নির্দিষ্ট ছিল না, যার জন্য এই অনুপাতটা বসানো সম্ভব হয়নি। কিন্তু আয়তাকার ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দিষ্ট বিধায় এখানে আমরা বি এন গামা এক্ষেত্রে উপরের ফ্যাক্টর যেমন 0.5 দেওয়া আছে, এখানে কিছুটা কমে 0.4 হয়েছে। এবার বর্গাকার ফুটিং এর ক্ষেত্রে লক্ষ্য করি আমরা বি এবং এল এর অনুপাত 1, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান তাই এটি 1.3 দিয়ে গুণ করা হয়েছে এবং গামা বি গামার ক্ষেত্রে 0.4 বিদ্যমান আছে। এবং সার্কুলার বৃত্তাকার ফুটিং এর ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত একই থাকায় 1.3 সিএনসি প্লাস গামা ডিএফএনকিউ। এবং একটু আগে তোমাদের একটি প্রশ্ন করেছিলাম বর্গাকার এবং বৃত্তাকার ক্ষেত্রফলে কার এরিয়াটা বেশি, তাই না? তোমরা অ্যান্সার করলে আমি দেখতে পাবো এক্ষেত্রে কিন্তু সার্কুলারের এরিয়াটা কিছুটা কম, তাই না? যার জন্য এখানে 0.3 দিতে হবে। এবার আসি কোন কোন ব্যর্থতার ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করব। লক্ষ্য করো শেয়ার ব্যর্থতা, অর্থাৎ ফুটিং যখন অতিরিক্ত সেটেলমেন্ট হবে পাশ থেকে ফুলে যাবে সেটাকে আমরা শেয়ার ফেলার বলবো। এবং যখন তুলনামূলকভাবে কম বিস্তৃত হবে এবং কম ফুলে যাবে সেটাকে আমরা বলবো লোকাল শেয়ার ফেলার। এবং যখন ছিদ্র হয়ে ভেতর দিকে ঢুকে যাবে তখন আমরা তাকে পাঞ্চিং শেয়ার বলে থাকি। কোহেসিভ সয়েলের জন্য যখন কোহেসিভ সয়েল তখন ফাই ইকুয়াল টু 0 হয় এবং একে কিন্তু সি সয়েল বলা হয়। সি সয়েল অর্থাৎ কোহেসিভ সয়েল। সি সয়েলে লক্ষ্য করি এর দানাগুলো তুলনামূলকভাবে সূক্ষ্ম বা ছোট হয়ে থাকে। এই সি সয়েলে আমরা ফাই ইকুয়াল টু কত ধরে নিব? 0 ধরে নিব। যদি ফাই ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা দেখতে পাই যে এন গামার মান সরাসরি 0 আসে এবং এন কিউর মান 1 পাওয়া যায়। আমি বলেছিলাম যে টারজাগির সহগগুলোর মান মুখস্থ করতে হবে না। তোমরা লক্ষ্য করো এখানে জেনারেল শেয়ার ফেলার এবং লোকাল শেয়ার ফেলারের টেবিল দেওয়া আছে। এই টেবিল থেকে শুধুমাত্র এর ফাই এর মানের রেসপেক্টে জেনারেল শেয়ার ফেলার থেকে তুমি 3টা সহগের মান নিতে পারবো এবং যদি লোকাল শেয়ার ফেলার হয়ে থাকে তাহলে এই 3টি মানও নিতে পারবো। এক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন হলো টারজাগির সূত্রে তাহলে কোন ধরনের ফেলার নিয়ে আমরা বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করি না? এখানে আমার দুটোই শেয়ার ফেলার দেওয়া আছে, একটি নাই। সেটি কোনটি বলতে হবে, লিখতে হবে, তোমাদের লিখে পাঠাতে হবে। এবার সি সয়েলের ক্ষেত্রে আমরা স্ট্রিপ ফুটিং এর জন্য পাচ্ছি সিএনসি প্লাস গামা ডিএফ এবং এন কিউর মান 1 হওয়ার জন্য সেই এন কিউ বসানো হয়নি এবং এন গামার মান 0 হওয়ার কারণে পরবর্তী অংশটা আর বসানোর প্রয়োজন হয়নি।
তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে মানটা বসিয়ে দিতে পারবো। এবার আসি নন কোহেসিভ সয়েল এর ক্ষেত্রে সি ইকুয়াল টু 0 এবং একে কিন্তু আমরা সাধারণত ফাই সয়েল বলে থাকি, তাই না? সি ইকুয়াল টু যেহেতু 0, তাহলে প্রথম অংশে আমাদের সূত্রের প্রথম অংশে সি ছিল, অর্থাৎ প্রথম অংশটা সম্পূর্ণ 0 হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় অংশটুকু বসিয়ে দিলে আমরা সূত্রটা পেয়ে যাব। অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা যে কোনো ক্ষেত্রে যদি অনুমোদনযোগ্য বা অ্যালাউবেল বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানবো আলটিমেট ব্যারিং ক্যাপাসিটিকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিলে অ্যালাউবেল ব্যারিং ক্যাপাসিটি পাওয়া যায়, অথবা যদি আলটিমেট লোডকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমরা অ্যালাউবেল লোড পেয়ে থাকি। এবার আমরা অঙ্ক করব। Determine the ultimate bearing capacity of a strip footing. একটি স্ট্রিপ ফুটিং এর আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করো, যার প্রস্থ 1.2 মিটার এবং ডেপথ অফ ফাউন্ডেশনের গভীরতা 1 মিটার। তার জায়গায় সূত্রের সাহায্যে করতে হবে, জেনারেল শেয়ার ফেলার বিবেচনা করতে হবে এবং কোহেশন নিতে হবে 15 কিলো নিউটন পার মিটার স্কয়ার, গামার মান নিতে হবে 18 কিলো নিউটন পার মিটার কিউব এবং ফাই এর মান 35 ডিগ্রি। তাহলে আমার যে গিভেন ডেটাগুলো আছে সেগুলো আমি এখানে বসিয়ে নিলাম। এবার সূত্র ফেলতে হবে জেনারেল শেয়ার ফেলারের জন্য, তার জায়গায় সূত্র, এবং সেক্ষেত্রে স্ট্রিপ ফুটিং এর জন্য, তাই না? তাহলে আমরা সূত্রটা বসিয়ে ফেলি। আমরা জানি যে এই শর্ত সাপেক্ষে সূত্রটি হবে সিএনসি গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা। তাহলে এখান থেকে আমরা সি এর মান 15, এনসি এর মান 57.8 প্লাস গামার মান 18, ডিএফ এর মান 1, এন কিউ এর মান 41.4 প্লাস 0.5 গামার মান 18 এবং বি এর মান 1.2 এবং এন গামার মান 42.4 বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম আমরা 2070 কিলো নিউটন পার মিটার স্কয়ার। Ultimate bearing capacity of a strip footing 2070 কিলো নিউটন। তোমরা এই অঙ্কটাকে আবার করবে স্কয়ার ফুটিং এর জন্য। স্কয়ার ফুটিং এর এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। একই তথ্য সাপেক্ষে শুধুমাত্র এখানে লেখা আছে জেনারেল শেয়ার ডিটারমাইন স্ট্রিপ ফুটিং লেখা আছে, তোমরা শুধু এখানে স্কয়ার ফুটিং ইউজ করে অঙ্কটা করে ফেলবে। তাতে কি হবে, শুধুমাত্র তোমার এখানে সূত্রে এখানে একটা মান পরিবর্তন হবে মাত্র, আর কিছুই না সূত্রে। বাকি সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার অঙ্কটি হয়ে যাবে। এবার আমার আরেকটি অঙ্ক আছে এখানে। A square footing is 1.5 meter into 1.5 meter and depth 1 meter। অর্থাৎ স্কয়ার ফুটিং এর জন্য আমরা জানি যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, যা কিনা 1.5 মিটার করে দেওয়া আছে এবং ডেপথ দেওয়া আছে 1 মিটার। ডিটারমাইন দ্য অ্যালাউবেল গ্রস লোড। এই ক্ষেত্রে কিন্তু আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বলা হয়নি, এক্ষেত্রে বলা হয়েছে গ্রস লোড, অর্থাৎ মোট কত লোডটা পাওয়া যাবে অন দ্য ফাউন্ডেশন উইথ ফ্যাক্টর অফ সেফটি। তাহলে গ্রস লোড বের করতে গেলে অবশ্যই ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ সহগের প্রয়োজন হবে। এখানে কিন্তু 4 দেওয়া আছে, তাই না? ফাই এর মান দেওয়া আছে 20 ডিগ্রি, কোহেশন দেওয়া আছে 15.2 কিলো নিউটন পার মিটার স্কয়ার এবং ইউনিট ওয়েট দেওয়া আছে 17.8 কিলো নিউটন পার মিটার কিউব। এটিও জেনারেল শেয়ার ফেলার জন্য করতে হবে এবং যার সহগগুলোর মান দেওয়া আছে,
যদি সহগগুলোর মান দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম, এই যে ফাইর মান দেখে চার্টে জেনারেল শেয়ার ফেলার থেকে মানগুলো বসিয়ে নিতাম। তাহলে এই মানগুলো আমি বসিয়ে নিয়েছি। তাহলে দেখা যায় জেনারেল শেয়ার ফেলার স্কয়ার ফুটিং এর জন্য আমাদের সূত্রটা কি হবে, 1.3 সিএনসি প্লাস গামা ডিএফএনকিউ প্লাস 0.4 গামা বিএম গামা। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে 1.3 বসালাম, সি এর মান বসালাম 15.2, এনসি এর মান বসালাম 17.69 প্লাস গামার মান 17.8, ডিএফ এর মান 1, এনকিউ এর মান 7.44 প্লাস 0.4 গামার মান 17.8, বি এর মান 1.5 এবং গামার মান 3.64। এবার যদি আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, মানটা আমরা পেয়ে যাব 521 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটা ছিল আমার আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, তাই না? বেয়ারিং ক্যাপাসিটি ইউনিটটা অবশ্যই খেয়াল করবে কিলো নিউটন পার মিটার স্কয়ার। আমাকে বলা হয়েছে অ্যালাউবেল, তাহলে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি যদি আমি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটির মান ছিল 4, আমরা ভাগ করে পেলাম 130.25 কিলোনিউটন পার মিটার স্কয়ার। বাট আমাকে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি বের করতে বলা হয় নাই, আমাদের বলা হয়েছিল অ্যালাউবেল গ্রস লোড। তাহলে গ্রস লোড আমি কিভাবে বের করব, আমার অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটির সাথে যদি টোটাল এরিয়া দিয়ে গুণ দিই তাহলে আমরা গ্রস লোড পেয়ে যাব। তাহলে 130.25 ইন্টু এরিয়া হলো 1.5 ইন্টু 1.5, এর ফলে আমরা 293 কিলোনিউটন পেয়ে গেছি। তাহলে মনে রাখতে হবে যখন আমাদেরকে বলা হবে গ্রস লোড নির্ণয় করো তখন কিন্তু আমরা কিলোনিউটনে নির্ণয় করে দিতে হবে, তাই না? এবার আসি আমরা আমাদের তৃতীয় অঙ্কে। এ স্কয়ার ফুটিং ইজ 1.5 মিটার ইন্টু 1.5 মিটার এবং ডেপথ আছে 1 মিটার। ডিটারমাইন দ্য অ্যালাউবেল গ্রস লোড অন দ্য ফাউন্ডেশন উইথ ফ্যাক্টর অফ সেফটি 4, ফাই 20 ডিগ্রি এবং সি এর মান 15.2 কিলোনিউটন পার মিটার স্কয়ার, গামার মান 17.8 কিলোনিউটন পার মিটার কিউব। এবার কিন্তু লোকাল শেয়ার ফেলার জন্য মানটা বের করতে হবে। সেক্ষেত্রে যদি আমার এখানে সহগের মান দেওয়া আছে বিধায় আমাকে চিন্তা করতে হচ্ছে না, কিন্তু যদি সহগের মান দেওয়া না থাকতো তাহলে তার জায়গায় সহগের টেবিল থেকে ফাই এর মান 20 ডিগ্রিতে লোকাল শেয়ার ফেলারে এই মানগুলো বের করে নিতে হতো। তাহলে সূত্রটা আমি বসিয়ে দিই। তবে লোকাল শেয়ার ফেলারের ক্ষেত্রে লক্ষ্য করি 1.3, কিন্তু সি এর সামনে 2/3 বসাতে দিয়ে গুণ দিতে হবে, এনসি প্লাস গামা ডিএফএনকিউ প্লাস 0.4 গামা বি এন গামা। তাহলে আমরা যথাযথভাবে মানগুলো বসিয়ে দিচ্ছি। এবং এই ক্যালকুলেশন করলে আমরা পাবো 237.13 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করতে হয় তাহলে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিব। ফ্যাক্টর অফ সেফটি 4 দিয়ে ভাগ দিলাম, ফলে আমি 59.3 কিলো নিউটন পেয়ে গেছি। তাহলে অ্যালাউবেল গ্রস লোড নির্ণয়ের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কিউ এ ইন্টু এ, অর্থাৎ টোটাল এরিয়া দিয়ে গুণ দিতে হবে। টোটাল এরিয়া হলো আমার 1.5 ইন্টু 1.5, তাহলে আমি অ্যালাউবেল গ্রস লোড পেয়ে গেলাম 133.4 কিলো নিউটন। এই ছিল আমার তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো। এরপর চতুর্থ অধ্যায়ে আমরা বিভিন্ন প্রকার পাইল পড়েছিলাম।
তাই না? পাইল হলো একটি ভিত্তি যা কিনা খুব গভীরে প্রবেশ করানো হয় এবং যেটি টিপ অর্থাৎ প্রান্তে লোড বহন করে এবং পার্শ্বে ফ্রিকশনের সাহায্যে লোড বহন করে থাকে, তাই না? এই পাইলের ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো সূত্র মূলত ব্যবহার করব। একটি হলো ডায়নামিক ফর্মুলা এবং আরেকটি হলো স্ট্যাটিক ফর্মুলা। ডায়নামিক ফর্মুলা আমরা মূলত ব্যবহার করে থাকি ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা হলো QU equal to WH by S plus C। এখানে লক্ষ্য করা যাক, আগে কিন্তু আমরা যে সূত্রটা পড়েছি ছোট হাতের কিউ ছিল না, এটা বড় হাতের কিউ বলতে কিন্তু আলটিমেট বেয়ারিং লোড। যখন বড় হাতের কিউ থাকবে তখন আমরা ধরে নিব লোড, এবং ছোট হাতের যখন কিউ থাকবে এক্ষেত্রে সেটা বেয়ারিং ক্যাপাসিটি আমরা বিবেচনা করব। তাহলে লোড যখন হয় তখন কিন্তু এর ইউনিট হয়ে থাকে কেজি এবং ডাব্লিউর মান থাকে কেজিতে, ওয়েট অফ হ্যামার, হ্যামারের ফল থাকে সেন্টিমিটার এবং পেনিট্রেশন থাকে সেন্টিমিটারে। তাহলে ইঞ্জিনিয়ারিং নিউজগুলো আমরা তিনটে সূত্রে আমরা লক্ষ্য করি এবং এর অ্যালাউবেল লোড যখন বের করব তখনও কিন্তু আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দেব। এবার এক্ষেত্রে একটা অঙ্ক খেয়াল করি, একটি কাঠের পাইলেট ড্রপ হ্যামারের মাধ্যমে বসানো সময় 18 কিলোনিউটনের ওজনের হ্যামার মুক্তভাবে 1 মিটার উপর থেকে ফেলা হয়েছে। শেষ গোলকের পেনিট্রেশন 4 মিলিমিটার। ইঞ্জিনিয়ারিং নিউজ সূত্রের সাহায্যে পাইলের ভার বহন ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমার দেওয়া তথ্যগুলো ডান পাশে আমি বসিয়ে নিলাম। এবার ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলাটা বসালাম এবং যথাযথ অক্ষর বুঝে এককটা সঠিক রেখে মানগুলো বসিয়ে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা অ্যালাউবেল লোডটা পেয়ে যাব। এছাড়া ইঞ্জিনিয়ারিং হ্যালিস ফর্মুলা ডাইনামিক ফর্মুলা হিসেবে আছে হ্যালিস ফর্মুলা, যা কিনা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলাকে একটু মডারেট করে তৈরি করা। সেটা হলো ইটা এস ডাব্লিউ এস ইটা ভি বাই এস প্লাস সি বাই 2। এখানেও আলটিমেট লোড ব্যবহার করা হয়েছে। ইটা এস বলতে এফিসিয়েন্সি অফ হ্যামারকে বোঝানো হয়েছে এবং ইটা বি বলতে এফিসিয়েন্সি অফ হ্যামার ব্লককে বোঝানো হয়েছে, আর সি বলতে টোটাল ইলাস্টিক কম্প্রেশন অফ সয়েলকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে ইটা বি এর মান ডাব্লিউ এর মান ইপি এর চেয়ে বেশি বা কমের ক্ষেত্রে দুটি সূত্র প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে আমি একটা অঙ্ক দেখি। ডলি ও হেলমেট 3000 কেজি ওজনের একটি আরসিসি পাইল 4000 কেজি ওজনের একটি ড্রপ হ্যামার দিয়ে মাটিতে বসানো হয়। হ্যামারের কার্যকরী পতনের উচ্চতা 0.8 মিটার, প্রতি ব্লোতে গড় সেট 1.38 সেন্টিমিটার এবং অস্থায়ী স্থিতিস্থাপক সংলগ্ন 1.8 সেন্টিমিটার। পি এর মান দেওয়া আছে 0.25। ফ্যাক্টর অফ সেফটি 2 হলে পাইলের চরম ও নিরাপদ ভার বহন ক্ষমতা নির্ণয় করো। যে তথ্যগুলো আছে সেটা আমি লিখে নিলাম, হ্যালিস ফর্মুলাটাও লিখে নিলাম এবং ডাব্লিউর সাথে ইপি এর সম্পর্কটা দেখে নিলাম যে ডাব্লিউর মান ছোট আছে। তাহলে ইটা বি এর মান সূত্রটা ডাব্লিউ প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লিউ প্লাস পিটা বসাতে হবে। যথাযথ মানগুলো বসে এর মান আমরা পেয়ে গেলাম 0.598, তো ধরে নিলাম 0.6। তাহলে এবার চরম ভার বহন ক্ষমতার সূত্রটা বসানো যায়, ইটা এস ডাব্লিউ এস ইটা বি বাই এস প্লাস সি বাই 2। তাহলে ইটা এস এর মান আমরা 0.6 পেয়ে গেলাম, মান বসাই এবং ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পেয়ে যাব এবং একে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিই তাহলে নিরাপদ ভার বহন ক্ষমতা পেয়ে যাব। এই ছিল আমাদের আজকের অঙ্কের নিয়ে আলোচনা। এছাড়া নেগেটিভ স্কিন ফ্রিকশন আমরা জানি যে ঊর্ধ্বমুখী একটা চাপ দেয়, সেটাকে আমরা নেগেটিভ স্কিন ফ্রিকশন বলে থাকি। এটা নিয়ে আর এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমাদের এই ক্লাসের জন্য দুটি গ্রিক অক্ষর আমি ব্যবহার করেছিলাম। এই অক্ষর দুটির নাম কি বলতে হবে। দুটি গ্রিক অক্ষর, এই অক্ষর দুটির নাম কি এবং বড় হাতের কিউ ইউ এবং ছোট হাতের কিউ ইউ এর একক লিখো। আমি বলতে পারি বড় হাতের কিউ ইউ বলতে লোড এবং ছোট হাতের কিউ ইউ বলতে
বেয়ারিং ক্যাপাসিটি ছিল। তাহলে দুটির এককেও পার্থক্য ছিল। দুটি একক লিখে পাঠাও। আমি তোমাদের সাথেই আছি। আচ্ছা, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। শিষ্টাচার মেনে চলি ও নিরাপদ থাকি। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।